আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চট্টগ্রামের বন্যা দুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন, মির্জা ফখরুল। কূটনৈতিক উদ্যোগে বেনজিরকে ফেরানোর চেষ্টা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী। গুম প্রতিরোধ আইনের খসড়া অনুমোদন, অপরাধের শাস্তি যাবজ্জীবন। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ, ইসির সচিব। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার। গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপসহকারী প্রকৌশলীকে বদলি। বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। চট্টগ্রামে শাহ আমানতে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, দুবাই ফেরত যাত্রী আটক। ৮.৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু। ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। ট্রাম্পকে নত করতে নতুন ছক ইরানের, রয়টার্স। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের বন্যা দুর্গত ৩টি উপজেলায় হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন তা এখন পর্যন্ত চূড়ান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়িও হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে এসব উপজেলার স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহারা পরিবারগুলোকে নতুন করে বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে। সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন। একই সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ ও সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য উপযুক্ত স্থানে হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে সমাবেশ ও ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের হস্তান্তর করবেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বর্তমান বিরোধী দলের নেতারা। তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐক্যমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয় সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি তৎপরতা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জুলাই গণ আন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে, এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে। এজন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বেনজির আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি দুই প্রক্রিয়াতেই কাজ করছে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভা বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এ গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য,
জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আইন গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ক্ষতিপূরণ পাবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এখনও ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্টে সেক্রেটারিয়েট অনুরোধ করেছি, এখনও তালিকা পাইনি। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি এবং আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। সরকার জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি অথবা আসামির পিতা, মাতা, স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে কিংবা মেয়ের মধ্যে যে কোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত 13 জুলাই সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটির নাম সংসদে উপস্থাপন করেন, পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়। 17 সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল নাম না দেওয়ায় 12 সদস্যের কমিটি গঠন করা হয়। বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রাখা হলেও এখন পর্যন্ত কমিটিতে সংসদের বিরোধী দল জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিস কোনো নাম দেয়নি। গণপূর্ত অধিদপ্তরের 254 জন উপসহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুন বাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের 8টি বিভাগের 254 জন উপসহকারী প্রকৌশলীকে ইএম বদলি পদায়ন করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে 119 জন, রাজশাহী বিভাগে 27 জন, চট্টগ্রাম বিভাগে 27 জন, খুলনা বিভাগে 27 জন, বরিশাল বিভাগে 13 জন, সিলেট বিভাগে 8 জন, ময়মনসিংহ বিভাগে 11 জন এবং রংপুর বিভাগে 22 জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এই লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফিরোজ হাসান। চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর উপর হামলার চোখ হারানোর প্রতিবাদে তিনি এ অভিনব প্রতিবাদ জানান। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তাকে চোখ ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়। জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির নাম ঘোষণার পরেই তিনি পর্দার আড়ালে চলে যান। প্রায় 1 মিনিট পরে তিনি বক্তব্য দেওয়ার স্থানে আসলে দেখা যায় তার চোখে ব্যান্ডেজ। মূলত হবিগঞ্জে হামলার ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানানোর জন্যই এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দুবাই থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় 1.5 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় 3 কোটি টাকা। আটক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল স্বর্ণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। সোমবার দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-148-এ চট্টগ্রামে আসেন মোহাম্মদ তুষার। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখা হয়। পরে যৌথ অভিযানে তার দেহ তল্লাশি করে
অন্তর্বাসের ভেতর থেকে স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ার দীর্ঘ 8.5 মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দরে আমদানিকারক ও শ্রমিকদের মাঝে কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে। সোমবার বিকেল 4:45টার দিকে ভারত থেকে কাঁচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বগুড়ার রাজ এন্টারপ্রাইজ ও মাহাদি এন্টারপ্রাইজ নামে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান 3টি ট্রাকে 21 টন কাঁচামরিচ আমদানি করেছে। ভারতের কাটিহার থেকে এসব কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউইটজার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায় 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি এই 155 মিলিমিটারের SH-15 হাউইটজারটি 6x6 চ্যাসিসের উপর বসানো এবং এতে 400 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। অস্ত্রটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলা বারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া এর স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে 6 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্তে সমঝোতায় আনতে সামরিক সংঘর্ষের বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তাদের ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে তেহরানের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য সংঘাতের মূল্য ক্রমেই বাড়িয়ে তোলা। তাদের ভাষ্য, ইরান এমন এক পরিমিত উত্তেজনা বৃদ্ধি কৌশল অনুসরণ করছে যাতে সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয় কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। বিশ্লেষকদের মতে তেহরানের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝানো যে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দাবিগুলো মেনে নেওয়া। ইরান এও ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন যদি হরমুজে তেহরানের বৃহত্তর ভূমিকা স্বীকার না করে তবে সংঘাত পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।